এই বিচটাও বেশ সুন্দর। এই বিচের জায়গায় জায়গায় আবার মানুষ বসার জন্য আলাদা করে ছাউনিও দেওয়া আছে, কারণ দিনের বেলা প্রচুর রোদ। আর সিরিয়াসলি এই বিচ টাইমটা আমি খুবই এনজয় করতেছি। এই জায়গায় আরেকটা বিচ আছে, লাইক জায়গাটার নাম হয়তো সি লাইন বলতে পারেন। এই জায়গাটা একটা পুরনো অভিজাত্য ধরে রাখছে। আশেপাশে যে বাড়িগুলা সবগুলা অনেক পুরনো। যাই হোক, একটা দিন কাতারে বেশি থাকা বললো, আর খুব বেটার টাইম কাটছে কাতারে ভাই। তারপরে এই যে বন্ধু আছে, আর আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে তো এয়ারপোর্ট খুলে গেছে, তো আমরা 15 মিনিটেই চলে আসছি। আর এই কাতার এয়ারপোর্টের একটা অনেক ফেমাস জিনিস আছে, সেটা হলো এই যে টেডিটা। আমরা আমাদের প্লেনের ভিতর চলে আসছি। প্লেনের ভিতর আসতে যে একটু যুদ্ধই করা লাগলো, কারণ প্লেনটা ছোট। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি ভালো আছি। আর গাইস বলেন তো আমি কই আছি? আমি আছি গাইস মালদ্বীপে। সরি গাইস, মজা করলাম। আমি এমন আছি কাতারের, এটা কি বিচটার নাম কি ভাই? ওয়াকরা বিচ। ওয়াকরা বিচে কাতারে আসছি। ওয়াকরা বিচে আমার এখন পর্যন্ত আসা হয় নাই। তো কাতারে আজকে আমি 15 দিন, আগামীকালকে আমি কাতার থেকে বাংলাদেশ রিটার্ন করবো। এর আগে আমি যে কয়টা কান্ট্রিতে গেছি, লাইক সৌদি আরব, মালয়েশিয়া, কোন কান্ট্রিতে যে এই ব্যাগ জেমে বাংলাদেশে গেছি এই ব্লগটা আমি কখনো করি না। তো মানুষ একটা কনফিউশনে থাকে যে আমি আসলে মালয়েশিয়া আছি না বাংলাদেশ ফিরে গেছি, যার জন্য এবার আমি চিন্তা করলাম যে বাংলাদেশ ব্যাক করার ব্লগ করতেই হবে। অ্যান্ড অকরা বিচটা আমার কাছে পুরোপুরি মালদ্বীপের একটা ফিল দিতেছে, যদিও আমি মালদ্বীপ যাই নাই। মালদ্বীপ যাব খুব সুন। মালদ্বীপ যাওয়া হয় নাই কারণ মালদ্বীপ নাকি কাপলের কান্ট্রি। আমি তো সিঙ্গেল পারসন, মালদ্বীপ যে করবো নাকি। তারপরেও মালদ্বীপ ভিজিট করতে হবে, কারণ আমার দেখা বেস্ট একটা কান্ট্রি। এই জায়গার পানিটাও অনেকটা ব্লু, তবে মালদ্বীপের মতো না। মালদ্বীপ তো ব্লু পানির জন্য পুরো বিশ্বের ভিতর সব থেকে বেশি ফেমাস। তবে এই জায়গার যে বালুর কালারটা আমার কাছে অনেকটাই ইন্দোনেশিয়ার পিঙ্ক বিচের মতো লাগতেছে, মানে একটু পিঙ্কি পিঙ্কি। ক্যামেরায় বোঝা যেতেছে না, তবে এটা পিঙ্কি। আর বিচটা কিন্তু খুবই নিলিবিলি, আশেপাশে গাছগুলা, দেন বিল্ডিং এর লাইটিং। তারপরে আমরা তো আসছি একদম বিকাল টাইমে, অনেক বেশি জোস লাগতেছে। ওই দেন পোলাপান খেলতে খেলতে ওই চলে গেছে ভাই। ওদের বাসায় নিয়ে এই যায় নাকি, যদি ওদের ফ্যামিলি আছে এই জায়গায়। আর ওই পাশে কিন্তু ফ্যামিলি বিচ। কাতারে এই জিনিসটা অনেক ভালো, ফ্যামিলিদের জন্য আলাদা একটা বিচ করা, এন্ড সিঙ্গেল যারা আছে, ফ্রেন্ড যারা আসে ছেলেরা, তাদের জন্য আলাদা বিচ করা। আপনারা চাইলেও কিন্তু ফ্যামিলি বিচে ঢুকতে পারবেন না, এজন্যই বিয়ে করা উত্তম। আর সিরিয়াসলি এই বিচ টাইমটা আমি খুবই এনজয় করতেছি। এই জায়গায় আরেকটা বিচ আছে, লাইক জায়গাটার নাম হয়তো সি লাইন। সি লাইন আমাদের যাওয়ার কথা ছিল, আমাদের অনেক বাইকার ভাইরা বলছে যে আমরা 30 থেকে 40টা বাইক আছি, আমরা যাবো, আপনারা গাড়ি দিয়ে যাবেন, আমরা খুবই এনজয় করবো। বাট এইবার সময় সুযোগ হয় নাই, কারণ আমি খুবই অল্প সময় নিয়ে আসছিলাম। বাট খুব তাড়াতাড়ি আমরা কাতার আবার আসতেছি বিশাল একটা প্ল্যান নিয়ে। এখন প্ল্যানটা কি আগেই বলবো না, এটা একটা সারপ্রাইজ। কাতার যারা আছেন তাদের জন্য এটা একটা সারপ্রাইজ, বাংলাদেশে যারা আছেন তাদের জন্য এটা একটা সারপ্রাইজ। আমরা খুব ভালো কিছু একটা করবো, জাস্ট এটা বললাম। আর আমরা আসছি 3 জন, আমি আমার এক ফ্রেন্ড আর এই যে ভাই। তো এইখান থেকে এখন আমরা যাবো ভাই, আমি আসলে এই জায়গার নামগুলো বলতে পারি না। পুরান মার্কেটের মতো ওই জায়গায় নাকি অনেকগুলো দোকান আছে, কাতারের আভিজাত্য। ওই জায়গার বীজটা অনেক সুন্দর, এন্ড ওই জায়গায় খাবার দাবারের অনেক জিনিস আছে। তো চলেন। কাতারের এই জিনিসটাও আমার কাছে অনেক জোস লাগে, লাইক এই জায়গায় দিন থাকতেই চাঁদ উঠা যায়। মানে বেলাটা একটু দেরি করে ডুবে, তো দিনের ভিতর চাঁদ, মানে এটা অন্যরকম একটা মজা। আর এই চাঁদটা যখন সমুদ্রের উপর থাকে আর দিনের লাইটটাও থাকে ভাই, এটা একটা জোস, মানে জোস ভিউ। এটা খালি চোখে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন, ক্যামেরায় আসলে ওইভাবে বোঝা যায় না। তো আমরা চলে আসছি। আর অক্রার এই জায়গাটা অনেকটা ইরানি মার্কেটের মতো। এই জায়গার যে আশেপাশের বাড়িগুলা, এগুলা নাকি 1400 বা 1500 বছর আগের। অ্যান্ড এই যে বিল্ডিং গুলা, এগুলো সব বাঁশের তৈরি, জাস্ট উপরে দিয়ে এই সংস্কৃতিটা ধরে রাখার জন্য মাটি দিয়া লেপছে। লেপছে বলতে ঢালাই করছে এক টাইপের। তবে এটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু একটা মসজিদ। এই পাশে আছে ছোট ছোট বাড়ি। বাড়ি বলতে এগুলো এখন শপ, মানে প্রত্যেকটাই শপ, লাইক পাখির শপ আছে ওই জায়গায়, অনেক টাইপের শপ আছে, খাওয়া দাওয়ার শপ আছে। তবে অনেক জোস, মানে প্রচুর সুন্দর। সকফিফে চলে আসছি আমরা। আর সকফিফ যে জায়গাটা প্রচুর সুন্দর, বলতে পারেন এই জায়গাটা একটা পুরনো অভিজাত্য ধরে রাখছে। আশেপাশে যে বাড়িগুলা সবগুলা অনেক পুরনো, তবে লাইট টাইট লাগায় এটা এমন ভাবে ডিজাইন করছে, মানে পুরনোর ভিতরে নতুন আভিজাত্য। বলতে পারেন সবকিছুই ডিজিটালাইজড। আগে এগুলা বাঁশের, মাটির ছিল। এগুলার উপরে দিয়ে আই থিঙ্ক কোনো কিছু দিয়ে লেপছে বা ঢালাই করছে। ওয়ালাইকুম আসসালাম। যার জন্য এটা আরো জোস লাগতেছে। তবে সেই পুরান যে একটা ব্যাপার স্যাপার ওইটা রয়ে গেছে, সংস্কৃতিটা তারা ভুলে নাই। আর এইটার মাঝখানে কেমন ডিজিটালাইজ করছে আমি জাস্ট দেখাই। এগুলা কিন্তু কোনোটা হইলো ঘর, কোনোটা দোকান। যেমন আমার পিছনে একটা শপ আছে, তারপরে রেস্টুরেন্ট, তারপরে মসজিদ, দেন ওয়াশরুম।
এই জায়গার ওয়াশরুম গুলো কিন্তু একদম জোস, মানে এই জায়গায় কোনো ওয়াশরুমে আপনারা ওরকম ময়লা টয়লা পাবেন না। আবার দেখেন লাইক জুয়েলারি শপ আছে, দেন পারফিউমের শপ আছে, তবে দোকানের ডিজাইন সবগুলো এক, মানে একদম পুরানো। আপনার মনে হবে যে আপনি সেই আগের টাইমে ফিরে গেছেন, যেই টাইমে মানুষ মাটির ঘরে থাকতো, মানে মনে হইতেছে পুরাটাই মাটির। তবে এই জায়গায়ও পুরোপুরি ডিজিটালাইজ। অ্যান্ড এটিএমও কিন্তু এই জায়গায় আছে, এটিএমও যাচ্ছে মাটির মতো ঘরে, ভিতরটা কিন্তু পুরোপুরি এটিএম এর মতো, বাহিরটা একদম মাটির ঘরে, মানে মনে হবে যে এরকম একটা জায়গায় এটিএম থাকতে পারে। আর এই ধ্যান বিড়ালরা রেস্ট করতেছে। কাতারের একটা ব্যাপার কি, কাতার যেমন ভাবে ডিজিটালাইজ হয়েছে ওদের, লাইক বিল্ডিং, রোড, মানে এভরিথিং এ সেম ভাবে ওরা সেফটিতেও টপ। এই জায়গায় একটা কুত্তা বিলাইয়েরও জীবনের সেফটি আছে, যেটা আমাদের বাংলাদেশে নাই। বাংলাদেশে প্রতিদিন খুন, গুম, ধর্ষণ, এগুলো তো একটা কমন বিষয়। মারামারি, এটা তো মনে করেন আমাদের সকালের নাস্তা। এই জায়গায় কিন্তু এরকমটা না। এই জায়গার শাসন ব্যবস্থাই অন্য লেভেলের। আর রাস্তাঘাটের কথা ভাই না বললেই নয়। যেই জায়গায় যাইবেন ওই জায়গায় একটা টুরিস্ট স্পটের মতো লাগবে আপনার। লাইক এই যে বিচের সাইডে ওল্ড ওল্ড বোট আছে, মানুষ বসতেছে, রিল্যাক্স করতেছে, আপনি ঘুরেন ঘাড়েন, আপনার কেউ কিছু বলবে না। প্রত্যেকটা টুরিস্ট স্পট একদম ফ্রি। এই জায়গায় যেসব স্পট একদম ফ্রি, এগুলা যদি আমাদের বাংলাদেশে থাকতো, প্রত্যেকটা স্পটে ঢুকতে গেলে মিনিমাম 50 থেকে 100 টাকার টিকিট লাগতো। আমার মনে আছে কিছুদিন আগে বাংলাদেশের আমি একটা সূর্যমুখী বাগানে গেছিলাম, যেই জায়গায় জাস্ট সূর্যমুখী ফুলের সাথে ছবি তোলার জন্য 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়েছিল, যদিও আমি টাকা দিই নাই। এই বীজটাও বেশ সুন্দর। এই বীজের জায়গায় জায়গায় আবার মানুষ বসার জন্য আলাদা করে ছাউনিও দেওয়া আছে, কারণ দিনের বেলা প্রচুর রোদ, সুন্দর একটা সিটে এসে মানুষ বসে এনজয় করতে পারে। আর এই জায়গায় যেসব সিট ঠিক করা আছে না, এগুলো কিন্তু পেইড না। আমাদের পর্যটন এরিয়াগুলোতে কি হয়, সিটে বসতে গেলে 30 টাকা 60 টাকা এরকম ঘন্টা দিয়ে ভাড়া নিতে হয়। এই জায়গায় আপনার মন চাইলে আপনি বসে থাকবেন, যেমন অলরেডি এই যে ফ্যামিলি নিয়ে পিছনে বসে আছে, কারণ ওই সাইডে মানুষ বসে এনজয় করতেছে। তারা গাড়িতে করে নিজেদের মতো চেয়ার ক্যারি করে নিয়ে আসে, এই জায়গায় আইনা বসে রিল্যাক্স করে, মানে চিল ফ্যামিলি টাইম কাটানোর জন্য বেস্ট। দিনের বেলা প্রচুর গরম, সবাই ফ্যামিলি নিয়ে রাত্রের বেলায় বের হয়। Kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay lang, ikaw ang binibini na ninanais ko. Binibini marikit na dalangin ko. Kang nagbigay ng kulay sa aking mundo. Sa ibang habang buhay na ito. And খাওয়া দাওয়া শেষ করে গেলাম বাসায়। বাসায় যেয়ে সব জিনিসপত্র গুছাইলাম, হালকা পাতলা একটু রেস্ট নিলাম, দেন আবার খাওয়া দাওয়া করলাম। তারপরে এখন সময় হলো যাওয়ার, কারণ আজকে 9:25-এ আমাদের ফ্লাইট। এই ফ্লাইট হওয়ার কথা ছিল গতকালকে রাত 10টায়। যাই হোক, একটা দিন কাতার বেশি থাকা বললো, আর খুব বেটার টাইম কাটছে কাতারে ভাই। তারপরে এই যে বন্ধু আছে, ওগুলোকে না থাকতো তাইলে এই সময়টা হয়তো এত বেটার কাটতো না। ওরা ছিল দেখা অনেক বেশি সময় কাটছে। And আমার মনে হয় নাই যে আমি বাংলাদেশ থেকে এত দূরে আছি, আমার টিম মেম্বার, আমার ভাই ব্রাদার, আমার ফ্যামিলি আসলে এত দূরে আছে। তো সবকিছুর জন্য ধন্যবাদ। এই ভাই আসলে বয়স অনেক সিনিয়র, তো আমার মনে হয় নাই যে আমি কোনো সময় সিনিয়র মানুষের সাথে থাকছি। মনে হয়েছে একদম মানে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি, কি মাঝে মধ্যে মনে হয়েছে ছোট ভাই, মানে এমন এমন কথাবার্তা কয়ে পাইছি ভাই, সরি। যাই হোক, এন্ড আমি খুবই মিস করুম কাতার যারা যারা আছে, মূলত আমাদের প্রবাসী ভাই যারা আছে, যারা আমাদের সাথে থাকছে, যাদের সাথে ঘুরছি, যাদের সাথে খাইছি, যাদের সাথে এতটা সময় কাটাইছি। তো মিস ইউ এভরিওয়ান। এখন সময় হয়েছে বিদায় নেওয়ার, কারণ অলরেডি সকাল হয়ে যেতেছে। আমাদের 9টা বাজে ফ্লাইট, যদি দেরি করি তাইলে চুদলিং পং, তাড়াতাড়ি গাড়িতে উঠি। আর খুবই অল্প সময়ের ভিতর আমরা কাতার এয়ারপোর্টে পৌঁছে গেছি। মূলত কাতার দেশটা একেবারে ছোট, এক কোণার থেকে আর এক কোণা যেতে মাত্র লাগে 1 ঘন্টা। আর আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে তো এয়ারপোর্ট খুবই কাছে, তো আমরা 15 মিনিটেই চলে আসছি। আর রাস্তাঘাট তো একদম অসাম, গাড়ি নিয়ে বাইরে হইলে যে কোনো গন্তব্যে খুব ইজিলি যাওয়া যায়। আর কাতারের এয়ারপোর্টটা খুবই জোস, ফিউচারিস্টিক, ডিজিটালাইজ, এইটা নিয়ে তো আসলে বলার কিছু নাই। আর সবচেয়ে জোস হইলো কাতারের ইমিগ্রেশন, যেটা আমি আসার সময় বলছি, যাওয়ার সময় তো আমার কোনো ভেজাল নাই। আমি জাস্ট বোর্ডিং দেখামো, আমি আমার দেশে রিটার্ন যাবো। আসার সময় যেহেতু ঝামেলা হয় না, যাওয়ার সময় আর কি ঝামেলা হইব।
আসলে এই জায়গার বোর্ডিং ইমিগ্রেশন খুবই ইজি। এরকম ইমিগ্রেশন বোর্ডিং যদি আমাদের বাংলাদেশে হয় তাহলে আসলে বাংলাদেশ নিয়ে আমাদের কোনো অবজেকশন থাকবে না। বাট বাংলাদেশের বোর্ডিং তো খুবই টাফ ভাই, খুবই টাফ, মানে খুবই টাফ। এটা নিয়ে সবসময় আমাদের একটা অবজেকশন থাকবেই। আর আমাদের ফ্লাইটে অনেক অনেক মানুষ যাইবো, দেখেন অলরেডি হিউজ পরিমাণ একটা ভিড় ভাই জায়গা, সব প্রবাসী ভাই, এদের সাথে আমরা যাব। টুরিস্ট মনে হয় পুরো বিমানে আমি একজনই আছি, মানে যে টুরিস্ট হিসেবে আবার দেশে রিটার্ন করতেছি। তো আমাদের বোর্ডিং আর ইমিগ্রেশন শেষ করে আমরা ঢুকে গেছি একদম এয়ারপোর্টে। আর এই কাতার এয়ারপোর্টের একটা অনেক ফেমাস জিনিস আছে, সেটা হলো এই যে টেডিটা। টেডিটা জোস না, ইয়েলো টেডি। আজকে আমার ইয়েলো শার্ট, মানে বলতে পারেন একদম ফুললি ম্যাচিং ম্যাচিং। আমি ভাবিনি যে এইভাবে এই টেডির সাথে আমার ড্রেস আপ বা ড্রেস কোডটা মিলে যাইব। আমি জানতাম না এই জায়গায় একটা ইয়েলো টেডি আছে। আমি যেইবার আসছিলাম কাতার, মানে যেদিন, ওই দিন আমি অন্য সাইড দিয়ে গেছিলাম, এই জায়গাটায় আসি নাই। এটা হয়তো জাস্ট যাওয়ার সময়, আমি আসলে ওইরকম ভাবে জানি না। বাট টেডিটা জোস, তবে টেডির ফেসের শেপটা ওইভাবে আসে নাই। আই থিঙ্ক ফেসের শেপটা সুন্দর করতে পারতো, বাট সুন্দর করে নাই। তবে মাঝখানে বিশাল বড় একটা টেডি, এই জিনিসটা কিন্তু জোস লাগতেছে। মানে বড় বড় ডিসপ্লে, ফুল এয়ারপোর্টটাই অনেক সুন্দর। আর এই জায়গার যে ডিসিপ্লিন, যে মেইনটেনেন্স ভাই, মানে বইলা বোঝানোর মতো না। এরকম ডিসিপ্লিন বা ওয়েল মেনটেন যদি আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা থাকতো, ভাই গর্ববোধ করতাম, গর্ববোধ। বাংলাদেশের কাছে আমরা এমনটাই আশা করি, ইনশাল্লাহ ইন ফিউচার আমরা দেখতে পারবো। কাতার এয়ারপোর্ট সম্বন্ধে কি কম, এটা বিশাল একটা এয়ারপোর্ট। এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে যে সময় লাগে, আমাদের গেট এত দূরে পড়ছে ভাই, হাঁটতে হাঁটতে আর ভালো লাগতেছে না। যার জন্য এটা কি বলে, কি টাইপের লিফট এটা, আমার আসলে এটার নাম জানা নাই। তো এটাতে করে যাইতেছি। এমনিতেও ভাই কালকে রাতে ঘুমাই নাই, সকালবেলা ভাবছি একটু তাড়াতাড়ি ফ্লাই হবে, আগে আগে আসছি। আবার এই শিডিউল হইছে, মানে ডাবল প্যারা। আমার ঘুমের চোখ একদম ভেঙে যেতেছে। ফাইনালি আমরা আমাদের গেটে আসতে পারছি, আমাদের বিমানও চলে আসছে, এন্ড অলরেডি বিশাল বড় একটা লাইন। তো লাইনে না দাঁড়ায় আমরা একটু রিল্যাক্স করার জন্য বসলাম। একটা জিনিস বাংলাদেশে আমার খুব ডিসঅ্যাপয়েন্ট করছিল, যেদিনকে আমি বাংলাদেশ থেকে কাতার আসি, ওই দিন আমার ফোনে তেমন একটা চার্জ ছিল না। তো আমি চার্জ দেওয়ার জন্য চার্জার নিয়ে ঘুরতেছিলাম। ইউএস বাংলার বাংলাদেশে যে বসার জায়গাটা, ওই জায়গার প্রত্যেকটা প্লাগ নষ্ট ছিল। যে একটা দুইটা প্লাগ ভালো ছিল, ওই একটা দুইটা প্লাগে এতগুলা বাঙালি সিরিয়াল ধরে ধরে চার্জ দিতেছিল। চার্জ দেওয়ার তেমন কোনো জায়গা পায়নি। শেষ পর্যন্ত সবাই যখন ফ্লাইটের দিকে যায়, আমি 5 মিনিট দাঁড়ায় থেকে চার্জ দিয়ে দেন আমি প্লেনে উঠছি। বাট কাতারে দেখেন ওরা কি করছে, ওরা প্রত্যেকটা সিটের নিচে একটা কইরা চার্জের মাল্টি প্লাগ দিয়ে রাখছে। মাল্টি প্লাগ না, এটা আর কি অ্যাডজাস্ট করা। অ্যান্ড এক একটাই 3 থেকে 4টা করে পোর্ট আছে, মানে ইজিলি আপনি 2 থেকে 3টা ফোন চার্জ দিতে পারবেন। একজন মানুষের একটা ফোন একটা চার্জার লাগালে হয়ে যায়। তো সবাই ইজিলি চার্জ দিতেছে, প্রত্যেকটা সিটের নিচে দেওয়া। এমনকি প্রত্যেকের সিটের নিচে সবগুলা ফাঁকাও আছে। আমি আমার এই ফোনটাও ফুল চার্জ করে নিছি, ওই ফোনটাও ফুল চার্জ করে নিছি। দেন এয়ারপোর্ট তো মোস্ট ভিআইপি একটা এরিয়া। এই জায়গায় যদি আমরা চার্জের সুবিধা ওইভাবে না পাই, তাইলে আসলে আমরা কি পাবো? হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের এয়ারপোর্টে অনেক চাপ, নষ্ট হয়ে যায়, নষ্ট হলে আবার ঠিক করতে হবে। বাট এই সার্ভিসটা জনগণকে অবশ্যই প্রোভাইড করতে হবে। না, আমাদের এয়ারপোর্টে অনেকগুলো জিনিস আছে যেগুলো আসলে ঠিক করা উচিত। কারণ আগের বার আমি যখন পানি খেতে যাই, ওই জায়গায় আমি কোনো গ্লাস পাইনি। একটা গ্লাস তো আসলে থাকা উচিত। হ্যাঁ ঠিক আছে, অনেকে ব্যবহারকৃত গ্লাসে পানি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আমি আমার নিজের একটা গ্লাস ওই জায়গায় রেখে দিয়ে আসছি। আমি জানি না এবার গেলে আমি ওটা পাবো নাকি। হোক, আমাদের এয়ারপোর্ট আসলে অনেক পরিবর্তন দরকার, অনেক। অ্যান্ড ফাইনালি ড্যাডিস হোম বলার কারণ হইলো আমরা সব ধরনের সব ঝামেলা ক্লিয়ার করে আমাদের প্লেনের কাছে চলে আসছি। ওই যে আমাদের প্লেন, একটু পরে এটা আমাদের নিয়ে উড়াল দিবে বাংলাদেশ। তবে একটা জিনিস বলতে হয়, ইউজ বাংলার সার্ভিস পৃথিবীর সব থেকে ভালো সার্ভিস। আমি এর আগে যতগুলা বিমানে চড়ছি, থেকে বাজে সার্ভিস হলো ইউএস বাংলা। এদের ভিতরে এত ঝামেলা, এমনকি প্রত্যেকটা যাত্রী এদের প্রতি ফিড আপ। জাস্ট একটা জিনিস এদের ভালো, যে ফ্লাইট কস্টটা কম। সার্ভিস যেমন, ফ্লাইট কস্ট তেমন। আমি কাতার এয়ারওয়েজে টিকিট কাটতাম, বাট আমি যখন কাতার আসি তখন কাতার এয়ারওয়েজে টিকিটের দাম ছিল রিটার্ন সহ 1,70,000। তো আমি চিন্তা করলাম রিটার্ন সহ 1,70,000 দিয়ে টিকিট কাটার থেকে আমি ইউএস বাংলায় আপাতত যাই, পরবর্তীতে আমি আমার টিকিটটা রিফান্ড করে কাতার এয়ারওয়েজে ব্যাক করবো। বাট ওই যে আমি খুব অলস মানুষ, অলসতার কারণে টিকিটটা রিফান্ড করি নাই, যার জন্য এটা দিয়ে ব্যাক করতে হইতেছে। বাট কানে ধরছি, আমি নেক্সট টাইম আর কখনো ইউএস বাংলা দিয়া কোথাও ট্রাভেল করতেছি না। কাতার আসলে কাতার আর ওই দিয়ে। তো চলেন আমরা আমাদের প্লেনে উঠি সব জিনিসপত্র নিয়ে।
আমরা আমাদের প্লেনের ভিতর চলে আসছি। প্লেনের ভিতর আসতে যে একটু যুদ্ধই করা লাগলো, কারণ প্লেনটা ছোট। আমরা মানুষ অনেকজন, লাইক আপনি যদি দেখেন পুরা প্লেনটাই ভরপুর, মাঝখানে হাঁটার জায়গাও নাই। আর ইউএস বাংলার সার্ভিস টপ ক্লাস, টপ ক্লাস। ডাইন দিক থেকে ইউএস বাংলার গেলে লিতেছে, বাম দিক থেকে ইউএস বাংলার গেলে লিতেছে। আর সিটের কথা তো না বললেই নয়, বরাবরের মতো প্রচুর চাপা, সামনে পাও রাখারও জায়গা নাই। বলতে পারেন খুব জোরে 4 আঙ্গুল ফাঁকা আছে। যখন তারা খাবার দিবে, খাবার যেটাই খামো ভাই, এটাও সম্ভব না। যাই হোক, সার্ভিসে সন্তুষ্ট। আমাদের বিমান আকাশে আমরা ফ্লাই করছি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। বিমান ফ্লাই করার সাথে সাথে আমি ছিলাম ছোট্ট একটা ঘুম। অবশ্য ঘুমানো ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি আমার লাইফের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্সটা নিলাম। কারণ আপনারা যারা জার্নি করে ইউজ টু না, মানে জার্নিটা নিতে পারেন না, আমি নিতে পারি, বাট আমি 3-4 দিন ঘুমাই নাই। আজকে ওভার প্রেশার হয়ে গেছে, এই জন্য আমার আরো বেশি পেইন লাগতেছে। তবে আমি সব ধরনের জার্নিতে অভ্যস্ত, বাট আপনারা যারা কমফোর্টেবল জার্নিতে অভ্যস্ত না, তারা চেষ্টা করবেন ইউএস বাংলা অ্যাভয়েড করতে, কাতারের ক্ষেত্রে, অন্য দেশের ক্ষেত্রে। কারণ প্রত্যেকটা মানুষের এটা নিয়ে প্রচুর ব্যাটারি। আপনি যদি একটা বেটার এক্সপিরিয়েন্স চান, আপনি একটু রিসার্চ করেন, 5-10 হাজার টাকা বেশি খাওয়ান, একটা ভালো এয়ারলাইন চুজ করেন। তাড়াহুড়ায় কোনো ডিসিশন নিয়েন না। আর যদি মনে করেন যে না, আপনি পারবেন একটু যুদ্ধ করতে, তাইলে এটা আপনার জন্য। আমার যতটুকু এক্সপিরিয়েন্স শেয়ার করার আমি করলাম। আপনারা যারা ইউএস বাংলায় ট্রাভেল করছেন তারা জানেন, যারা করেন নাই তারা করেন। ওকে, এখন যুদ্ধ করে একটা ঘুম দেই, দেখা হইতেছে বাংলাদেশ দিয়ে। আর ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করার সাথে সাথেই আমাদের বিমান নষ্ট হয়ে গেছে। তো বিমানের টেকনিশিয়ান আসছে, বিমানের কাজ করাইতেছে। এখন আমাদের বাস দিয়ে নিয়ে যাইবো। আর দেন বাস পুরোপুরি ফাঁকা, বাসটা শুধুমাত্র আমাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে। ইমিগ্রেশন কমপ্লিট কইরা নিজের দেশে ঢুকলাম। এই জায়গায় আমার বাবার নাম, মার নাম সবই বলতে হলো, মানে ভোটার আইডি কার্ডে যা যা আছে, পাসপোর্টে যা যা আছে। আর একটা জিনিস নিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, যে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা অতটা সুন্দর না, অতটা গুছালো না। দেন একটা বিদেশি পর্যটক যখন বাংলাদেশে আসে, প্রথমে তারা ল্যান্ড করে এয়ারপোর্টে। এয়ারপোর্টটা সুন্দর থাকলেই তারা হয়তো ফটো টটো তুলবে, এন্ড নিজেদের মনে রাখবে যে এই দেশের এয়ারপোর্টটা কত গুছানো, কত সুন্দর। যে মনটা আমি ভাবি, যেমন আমি কাতারে গেছি, কাতারের এয়ারপোর্ট সুন্দর, মুম্বাইয়ের এয়ারপোর্ট সুন্দর, সৌদি আরবিয়ার এয়ারপোর্ট সুন্দর, মালয়েশিয়ার এয়ারপোর্ট সুন্দর। তো আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা নোংরা, ময়লা, সুন্দর করে সাজানো না। আমার সহ বাংলাদেশের লাখ লাখ মানুষের দাবি, এয়ারপোর্টটারে আরো গুছানো হোক, আরো বেশি সুন্দর করা হোক, যাতে কেউ এয়ারপোর্টে আসলে মুগ্ধ হয়। আজকে বাংলাদেশ এয়ারপোর্টে আমার সাথে আনবিলিভেবল যে একটা জিনিস ঘটছে, আনবিলিভেবল। আমি জাস্ট ওয়াশরুমে গেছি, 5টা মিনিট সময় লাগছে। আমি এসে দিবে আমার লাগেছে বসে, এই যে আমার লাগে, এইটা আমার লোকের জীবনের প্রথম ঘটলো। আমি প্রতিবার এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাঁড়িয়ে থাকি, তারপর লাগে মারামারি করে। আর আজকে আমার আগে আমার লাগেছে বসছে। আনবিলিভেবল, বাংলাদেশের সার্ভিস এত ঢুকে গেছে গা, যে প্রাউড অফ ইউ। আর আমার অনেকেই নিতে আসার কথা ছিল, বাট আমি সবাইরে না করছি, কারণ আবহাওয়া তেমন একটা ভালো ছিল না। আর ওই যে রিসিভ করা, রিসিভ করে যাওয়া, আবার পথে থামা, খাওয়া দাওয়া, এত ভেজাল নিতে পারবো না। এমনিতেই চোখ পড়া ঘুম, তো একটু ওভার বুক দিলাম অ্যান্ড রওনা দিলাম বাড়ির দিকে। তবে বাংলাদেশে ঢোকার পরেই ফিল করতেছি আসলে বাইরের দেশ কতটা ওয়েল মেনটেন আর ডিসিপ্লিন। যেমন এই জায়গায় ঢোকার সাথে সাথে গাড়ি রং দিয়ে ঢুকিয়ে দিতেছে, রাস্তাঘাট ভাঙাচোরা, মানে এয়ারপোর্টের মতো জায়গায় রাস্তাঘাট ভাঙাচোরা, যার যেভাবে মন চাইতেছে ওভাবে গাড়ি চালাইতেছে। হরন তো এটা কম বছরই। আমার মনে হয় কাতারে আমি 15 দিন ছিলাম, 15 দিনের ভিতর হরন শুনছি মাত্র 7 থেকে 8 বার। বাইরের দেশে হরন দেওয়া মানে গালি দেওয়া, বাংলাদেশে আমরা যদি হরন না শুনি এটা একটা আজব বিষয়। যাই হোক, তারপরেও আমরা আমাদের মাতৃভূমিকে অনেক ভালোবাসি। তবে আমরা চাই আমাদের মাতৃভূমির প্রত্যেকটা মানুষ আরো উন্নত হোক, এমনকি কারণগুলো আরো ভালো হোক, যাতে আমরা বাইরের দেশের মতো নিজের দেশটা নিয়েও গর্ব করতে পারি এবং বলতে পারি যে না, আমাদের দেশও সেরা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। স্টিল এন্ড গাইস, স্টে সেফ, নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।